ঐতিহাসিক ৩ আগস্ট ২০২৪, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি ছাত্রদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আমি তোমাদের সাথে আলোচনায় বসতে রাজি আছি। এত হেভি ওয়েট, যার কথায় সারা বাংলাদেশ কাঁপে, যার ভয়ে বাংলাদেশের বিচারকরা কাঁপে, যার ভয়ে বাংলাদেশের পুলিশরা কাঁপে, যার ভয়ে সমস্ত বাংলাদেশ থরথর করে কাঁপতে থাকে, সেই প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রছাত্রীদেরকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, আর ছাত্ররা এই দাওয়াতকে এক বাক্যে প্রত্যাখ্যান করেছে। আজকের ছাত্রদের আন্দোলনে সারা দেশে লাখো লাখো মানুষের সমাগম ঘটে। আজকের এই মানব সমাগম দেখেই বোঝা যাচ্ছে যে সরকারের পতন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সারা বাংলাদেশের মধ্যে একটি গণক্ষোভ, গণ অসন্তুষ্টি দেখা দিয়েছে। বাংলাদেশের প্রতিটা মানুষ এখন শিক্ষিত হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে। এই ছাত্রদের এবং সাধারণ জনতার জনসমুদ্রে দাঁড়িয়ে ছাত্ররা এক দফা ঘোষণা করেছে, খুনিদের দ্বারা খুনের বিচার কোনো দিনও সম্ভব না। তাই সরকারকে অবিলম্বেই পদত্যাগ করতে হবে এবং জরুরি মুহূর্তের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার গঠন করতে হবে। এই এক দফা আন্দোলনকে সফল করার জন্য ছাত্ররা সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। ছাত্রদের এক দফা এবং তাদের অসহযোগ আন্দোলন, প্রধানমন্ত্রীর ছাত্রদেরকে গণভবনের দাওয়াত, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং এবং সেনাবাহিনীর স্টেটমেন্ট, এই সমস্ত বিষয়গুলোই ৩ আগস্টকে একটি ঐতিহাসিক দিনে পরিণত করেছে। এই ঐতিহাসিক দিনটি খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। রাজপথ ছিল আমার ভাইয়ের রক্তে লাল, মুক্তি তবু সন্নিকটে কাল। প্রধানমন্ত্রী গণভবনে সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু ছাত্ররা তা প্রত্যাখ্যান করেছে। এখানে কি ছাত্রদের কোনো দোষ আছে? ছাত্ররা কি চাইলেই প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বিষয়টা সমাধান করতে পারতো না? এখানে কি ছাত্রদের কোনো ভুল সিদ্ধান্ত আছে? উত্তর না, এখানে ছাত্রদের কোনো ভুল সিদ্ধান্ত নেই, কারণ ছাত্ররাও অনেক ধৈর্য ধরেছে। এই ৬ সমন্বয়কারী প্রত্যেকেই মারাত্মক অত্যাচারের শিকার হয়েছে। সারা দেশে ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, ছাত্র নেতাদেরকে টর্চার সেলে নিয়ে টর্চার করা হচ্ছে, আমাদের অসংখ্য ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন এই আন্দোলন আর কোটা সংস্কার আন্দোলন নেই, এই আন্দোলন হয়ে গেছে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। একটা সহজ লজিকই আমরা বুঝতে পারছি, যারা হত্যাকারী তাদেরকে দিয়ে হত্যার বিচার সম্ভব। সরকার মুখে মুখে ঠিকই বলছে যে আমরা ছাত্রছাত্রীদের সকল দাবি মেনে নিয়েছি, কিন্তু বাস্তবে সরকার কোনো দাবি মানেনি। সরকার এখনো জড়িতদেরকে আটক করছেন, আটক করছে সাধারণ ছাত্রদেরকে, আন্দোলনকারীদের। পুলিশ দিয়ে আন্দোলনকারীদের আন্দোলনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন করার পরিবেশ সরকার দিচ্ছে না। যে ওবায়দুল কাদের বলেছিলেন যে ছাত্রদেরকে দমন করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, ওই ওবায়দুল কাদের পদত্যাগ করতে হবে, তিনি পদত্যাগ করেননি। বাংলাদেশের পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলো যেই মন্ত্রিসভার কথায় চলে, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার জন্য ছাত্ররা দাবি জানিয়েছিল, সেই দাবিও সরকার পূরণ করেনি। ছাত্ররা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়নি। ছাত্ররা বলেছিল যে প্রধানমন্ত্রী তাদের দায় স্বীকার করে জাতির সামনে ক্ষমা চান। এই কাজটাও প্রধানমন্ত্রী কিন্তু করেননি। যেহেতু ছাত্রদের মূল দাবিগুলোর একটিকেও সরকার গ্রাহ্য করছে না, তাই ছাত্ররা বাধ্য হয়েছে এটা জানাতে যে দফা এক, দাবি এক, এই সরকারের পদত্যাগ। শুধু ছাত্রছাত্রীরা নয়, সারা বাংলাদেশের সকল শ্রেণীর সকল স্তরের মানুষ ছাত্রদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের দেশের মানুষ দেখেছে যে এই সরকার ঠিক কোন প্রসেসে, কোন ধরনের নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছে। আমাদের মানুষ দেখেছে যে আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের দেশের মানুষ দেখেছে, আমাদের দেশের ছাত্রছাত্রীরা দেখেছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাইতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ক্ষমতা বেশি। তাদের কথাই এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো চলে। এমনকি দেশের প্রত্যেকটা জায়গায় আপনি যদি সরকারি সেবা নিতে হয়, তাহলে সরকারের নেতা অথবা রাজনীতিবিদদের সাহায্য নিতে হয়। এই পরিস্থিতিতে সবাই সরকারের উপরে কিছুটা ক্ষুব্ধ ছিল আগে থেকে। এই ছাত্র আন্দোলন এবং ছাত্র হত্যার উপর ভিত্তি করেই এখন এই আন্দোলন একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, যে অভ্যুত্থানকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব না। এখন এক দফা নিয়ে কথা বলি। দফা এক, দাবি এক, সরকারের পদত্যাগ।
এই সরকারের পদত্যাগ চাওয়া যুক্তিযুক্ত কিনা। যেহেতু পদ্মা সেতু যদি হয়, যদি এই সরকারকে আমরা ক্রেডিট দিতে পারি, মেট্রো রেলের ক্রেডিট যদি এই সরকারকে দিতে পারি, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা যে উন্নতি করেছি এই উন্নতির ক্রেডিট যদি আমরা এই সরকারকে দিতে পারি, আমরা যে যে খাতে উন্নতি করেছি এই উন্নতিগুলোর ক্রেডিট যদি এই সরকারের খাতায় যায়, তাহলে এই যে শত শত ছাত্রছাত্রীরা মারা গেল, এই যে হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, এর দায়ও সরকারকে নিতে হবে। যেহেতু এতদিন সরকারকে দায় নিন ক্ষমা চান, দায় নিন ক্ষমা চান বলে ছাত্রছাত্রীরা চিল্লাচিল্লি করছিল, আন্দোলন করছিল, এতদিন সরকার তাদের ডাকে সাড়া দেয়নি। সরকার মুখ দিয়ে বলছে যে আমরা সবাই বিচার পাবেন, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে, ছাত্রদেরকে তাদের ন্যায্য দাবি দিয়ে দেওয়া হবে, সবকিছুই সরকার বলছে, কিন্তু বাস্তবে সরকার করছে কি? শুধু কোটাটা সংস্কার করা হয়েছে। এই বিষয়টাকে নিয়েও মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা আবার হাইকোর্টে রিট করার কথাও বলেছে। এই যে সরকারের প্রতি মানুষের ক্ষোভ, এই ক্ষোভ থেকেই 3 আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর ভয়কে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। এদেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে, চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে, নাট্য অঙ্গন থেকে শুরু করে, এদেশের সাধারণ মানুষ, রিক্সা চালকরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে, এই সরকারের পদত্যাগের দাবিতে। ছাত্ররা এতদিন মাঠে ছিল, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এখন পর্যন্ত এই ছাত্র আন্দোলনের কোনো দাবি ব্যর্থ হয়নি এবং এই দাবিও ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই দাবি যদি ব্যর্থ হতেই হয়, তাহলে হয়তো কোটি কোটি মানুষের রক্তের উপর দিয়ে ব্যর্থ হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুর আদর্শকে কিছুটাও নিজের মধ্যে লালন করে, তাহলে এত মানুষের রক্ত ঝরিয়ে উনি ক্ষমতায় থাকবে না, এটা আমি বিশ্বাস করি। এই এক দফা আন্দোলনকে সফল করার জন্য ছাত্ররা ডাক দিয়েছে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনের কথা যখনই আসে তখনই আমার মনে হয়ে যায় মহাত্মা গান্ধীর কথা, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের ক্ষমতার চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। এই অসহযোগ আন্দোলন মানে কোনো কাজেই সরকারকে সহযোগিতা করা যাবে না। দেশের সকল ধরনের অ্যাক্টিভিটিস থেকে সাধারণ জনগণকে যার যার নিজের জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র জনতা। আর সবাই যদি এই অসহযোগ আন্দোলনকে সফল করে তুলতে পারে, তাহলে এইবারের ধাক্কায় সরকার তার গদি আর সামলাতে পারবে। এবং ছাত্ররা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, আমরা কোনো রাজনৈতিক দলের জন্য লড়ছি না, আমরা লড়ছি মানুষের অধিকারের জন্য, আমরা লড়ছি ন্যায়ের জন্য, আমরা লড়ছি আমাদের ছাত্র জনতা ভাইদের রক্তের জন্য, আমরা লড়ছি 4 বছরের ছোট্ট শিশুর জীবনের জন্য। এখন আরেকটা প্রশ্ন কিন্তু অটোমেটিকই উদয় হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে, যদি সরকারের পতন হয়ে যায় তাহলে এই দেশটা চলবে কিভাবে? এই বিষয়ে ছাত্র জনতা জাতীয় সরকারের ডাক দিয়েছে। জাতীয় সরকারকে অনেক সময় অনেকে অনেক নামে চিনে থাকে, যেমন তত্ত্বাবধায়ক সরকার, আপদকালীন সরকার, যুদ্ধকালীন সরকার অথবা অস্থায়ী সরকার। দেশের রাজনৈতিক দুর্যোগকালীন সময়ে এই ধরনের জাতীয় সরকার গঠন পৃথিবীতে নতুন কিছু নয়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে ব্রিটেনেও জাতীয় সরকার গঠন করা হয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার, কিন্তু তখন আওয়ামী লীগ সরকার ছাড়াও আরো অনেকগুলো দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার তাদেরকে ডিনাই করেছিল এবং আওয়ামী লীগ সরকার তাদের নিজেদের সরকার গঠন করেছিল, যার কারণে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ব্যাপক চাপে পড়ে। একটা সময় জাতীয় সরকারের নীতি অনুসরণ করে একটা একদলীয় সরকার ব্যবস্থা বা বাকশাল গঠন করার চিন্তা করে। তখনকার দ্বিতীয় শক্তিশালী দল জাসদ ওই বাকশালে যুক্ত হয়নি, যার কারণে ওই বাকশালকে জাতীয় সরকার বলা যাচ্ছে না। তারপর সামরিক কর্মকর্তা জিয়া যখন ক্ষমতায় আসে, তখনও তিনি এদল উদল আমলা কামলা দিয়ে তার দলটাকে সাজানোর চেষ্টা করে এবং কিছুটা জাতীয় সরকারের একটা রূপ দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এরশাদ সাহেবও ঠিক একই কাজ করে। তারপর 96 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন অনেকগুলো রাজনৈতিক দলের সাথে জোট হয়ে আসার কারণে ওই সরকারকেও কিছুটা জাতীয় সরকার বলে মনে হয়। তারপর বিএনপি যখন পতন হয়, তখন সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার আমাদের বাংলাদেশের ক্ষমতায় প্রায় 2টি বছর থাকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই শাসনকালে আমরা বেশ কিছু উলটপালট নির্বাচন দেখেছি এবং এখন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে ছাত্র জনতা।
এই জাতীয় সরকারটা কেমন হতে পারে? যেই সরকারে সকল দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবেন, এবং এমন মানুষরা প্রতিনিধিত্ব করবেন যারা আমাদের বাংলাদেশের সকল মানুষ দ্বারা এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা দ্বারা সমর্থিত এবং গ্রহণযোগ্য। এই জাতীয় সরকার কখনোই একটি দেশের সমাধান হতে পারে না। একটি দেশের সমস্ত মানুষের মন জয় করে রাখার জন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকারই যথেষ্ট হওয়ার কথা, কিন্তু সরকারের উপর যেহেতু ছাত্র জনতা এবং সাধারণ মানুষের অনাস্থা দেখা দিয়েছে, এখন আমাদের দেশে একটি জাতীয় সরকার মাস্ট। সেনাবাহিনী প্রধান বলেছেন, চলমান এই পরিস্থিতিতে সেনাবাহিনী সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকে, বাংলাদেশের জনগণের পাশে থাকে। তিনি অবশ্য বলেছেন যে সোশ্যাল মিডিয়ার সকল ধরনের গুজব থেকে যাতে বাংলাদেশ সেনাবাহিনী দূরে থাকে বা সচেতন থাকে। ছাত্ররা এক দফা দাবি জানানোর পর বাংলাদেশের অনেক মানুষের কাছেই হয়তো মনে হয়েছিল যে আওয়ামী লীগ সরকার হয়তো পদত্যাগ করবে, আওয়ামী লীগ সরকার হয়তো শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজেদের ক্ষমতা ছেড়েও দিতে পারে, কিন্তু এমনটা হচ্ছে না। সন্ধ্যার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী সারা বাংলাদেশের মানুষকে প্রেস ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার সরকার পদত্যাগ করছে না এবং তারা এইচএসসি স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছে। ছাত্রদের সকল দাবি তারা মেনে নিয়েছে এবং এই আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই, এটি একটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে উনি বোঝানোর চেষ্টা করছেন। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, ওনারা আলোচনার জন্য আসতে পারেন। ওনার নিজের পদত্যাগের বিষয়ে যখন প্রশ্ন করা হয় তখন উনি বলেন প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন তাহলে উনি পদত্যাগ করতে রাজি আছেন, এবং তিনি ছাত্রদের এই আন্দোলনকে একটি অযৌক্তিক আন্দোলন হিসেবে অভিহিত করছেন। অথচ ছাত্রদের আন্দোলনের যে দাবিগুলো ছিল, যে দাবিগুলোকে মেনে নিয়েছি বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, তার কোনো দাবি ঠিকঠাকভাবে সরকার পালন করেন। সরকারের কেউ এখন পর্যন্ত এইটা মনে করেনি যে আমাদের হয়তো কোনো ভুল হয়েছে, আমরা হয়তো কোনো কিছুর জন্য দায়ী, আমাদের হয়তো কোনো একটা জায়গায় ভুল আছে, যেই ভুলের কারণে আমাদের কিছু মানুষের হয়তো পদত্যাগ করা উচিত। কোন সরকার এ নিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে পুলিশ যে ছাত্রছাত্রীদেরকে মেরেছে তাতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা দুধে ধোয়া তুলসী পাতা। এখন আসুন এক দফা আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, একটা দেশের সমস্ত জনতা যদি একটা উদ্দেশ্য হাসিল করার জন্য মাঠে নামে তাহলে পৃথিবীর কোনো শক্তি তা আটকে রাখতে পারে না। আমি বিশ্বাস করি আমার শত শত ভাই বোনদের রক্ত বৃথা যাবে না। আমি বিশ্বাস করি আমার দেশেও আমাদের ছাত্র সমাজের হাত ধরেই ন্যায় প্রতিষ্ঠা হবে। আমি বিশ্বাস করি পৃথিবীতে কোনো অন্যায়কারী অন্যায় করে মানুষের রক্ত ঝরিয়ে মানুষের প্রাণনাশ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। মানে দফা এক দাবি এক, সরকারের পদত্যাগ, এই আন্দোলন সফল হবেই। আমি বিশ্বাস করি ছাত্রদের বিজয় হবেই, আমি বিশ্বাস করি ন্যায়ের বিজয় হবেই, আমি বিশ্বাস করি এই যে বাংলাদেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে, এই জনসমুদ্র হেরে যাবে না, এই জনসমুদ্র বিজয়ী হবেই, আমরা বিজয়ী হবই। বিজয় আমাদের 47 হয়েছিল, বিজয় আমাদের 52 হয়েছিল, বিজয় আমাদের 71 হয়েছিল, বিজয় আমাদের 24-এও হবে। নতুন বাংলাদেশের আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থাকছি বাংলাদেশের সাথে।